আজ আমরা আলোচনা করব প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, মানে টেকনোলজির ব্যবহার। টেকনোলজি বলতে আমরা সবাই বুঝি এমন একটা ব্যবস্থাপনা যেটার মাধ্যমে শারীরিক পরিশ্রমের তুলনায় আমরা যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে কম পরিশ্রমে বেশি পরিমাণে জিনিস উৎপাদন করতে পারি। সেই পদ্ধতিটাকে টেকনোলজি বা বাংলায় প্রযুক্তিবিদ্যা বলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আবিষ্কার হয়েছে। যেমন ধরো, মানুষ এক সময় কাঁচা মাংস খেত, ধীরে ধীরে মানুষ আগুন আবিষ্কার করে। প্রথম দিকে চকমকি পাথর ঠুকে মানুষ আগুন আবিষ্কার করে, কাঁচা মাংস তারা পুড়িয়ে নিয়ে খেতে শুরু করে। তারপর ধরো আরও অন্যান্য জিনিসপত্র আবিষ্কার থেকে আজকের দিনকার গ্যাস আবিষ্কৃত হয়েছে, যেটার মাধ্যমে আমরা গ্যাসের সিলিন্ডার, ওভেনের মাধ্যমে আমরা রান্না করে খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারি। আবার এক সময় মানুষ শুধুমাত্র পায়ে হেঁটে যাতায়াত করত। তারপর ধীরে ধীরে চাকা আবিষ্কার হয়। প্রথমে মাটির চাকা, তারপর সেই চাকাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়া হয়। তারপর সেই চাকা ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহন, গরুর গাড়ি, মোষের গাড়ি, ধীরে ধীরে ঘোড়ার গাড়ি, এগুলো আবিষ্কার করা হয়। তারপরও মাটি থেকে ধরো মৃৎশিল্পর বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। মানে যত দিন এগিয়েছে, পৃথিবী যত এগিয়েছে, মানুষ নিত্য নতুন জিনিস আবিষ্কার করে গেছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য। মোটামুটি আধুনিক প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার শুরু হয় পঞ্চদশ শতকের পরবর্তী সময় থেকে, আর এটা শুরু হয় মূলত ইউরোপ থেকে। ইংল্যান্ডেও প্রচণ্ড পরিমাণে এটা চর্চা হয়। মোটামুটি ইউরোপে আধুনিক প্রযুক্তিবিদ্যা, তার ব্যবহার, তার প্রয়োগের একটা বিশাল প্রচলন ছিল। তার মধ্যে ইংল্যান্ডে একটা সময় শিল্প বিপ্লব হয়। তার ফলে তো বহু জিনিসপত্র আবিষ্কার হয়ে যায়, যার দ্বারা পুরো পৃথিবী একেবারে প্রায় খোল নলচে বদলে যায় এবং পৃথিবী অত্যন্ত পরিমাণে আধুনিক হয়ে যায়। সবার আগে ইউরোপে এই পরিবর্তনগুলো আসে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে। ঐতিহাসিক অ্যাডাম স্মিথ, অর্থনীতিবিদও ছিলেন তিনি বলেছিলেন, বৈজ্ঞানিক জ্ঞানের যত প্রসার বৃদ্ধি পায়, জনসংখ্যা যত বৃদ্ধি পায়, কৃষির চাহিদা যত বৃদ্ধি পায়, তত মানুষ আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করে। যত শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে, ততই মানুষ আরও বেশি বেশি করে শিল্প ও ব্যবসা বাণিজ্য গড়ে তুলবে। আর যত মানুষের কাছে এই সমস্ত শিল্প ব্যবসা বাণিজ্যের ফলে অর্থ আসবে, টাকা পয়সা আসবে, মানুষ সেগুলো আরও অন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করবে। জ্ঞানের প্রসার বৃদ্ধি পাবে, মানুষ আরও বহু কিছু জানবে, শিখবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে। এইভাবেই প্রযুক্তিবিদ্যা দিনের পর দিন, বছরের পর বছর ধরে এগিয়ে যাবে, আরও উন্নত হবে, আরও আধুনিক হবে। যত আধুনিক হবে তত দেশের, পৃথিবীর উন্নতি হবে। রজার বেকন, কেপলার, গ্যালিলিও, এদের মতো বিজ্ঞানীদের আবিষ্কারেও কিন্তু বহু দিক থেকে পৃথিবী আধুনিক হয়েছে। তারপর নিউটন, ল্যাভেসিয়ার, চার্লস বয়েল, এদের আবিষ্কারেও তাই প্রচুর উন্নতি হয়েছে পৃথিবী। তোমরা ক্লাস 9-এ পড়তো এই ধরনের আবিষ্কারগুলোর কথা পড়েছো, যেগুলোর দ্বারা আমরা জেনেছি যে বহু জিনিস আবিষ্কার হয়েছে পৃথিবীতে। সেটা সেফটি ল্যাম্প হোক, সেটা পাওয়ার লুম হোক, যেটা দিয়ে জামা কাপড় তৈরি করা যাবে দ্রুত, এরকম বহু জিনিস আবিষ্কার করা হয়েছে, যাতে পৃথিবী আরও উন্নত হয়, মানুষ কম সময়ে কম পরিশ্রমে বেশি জিনিস তৈরি করতে পারে। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা কৃষিক্ষেত্রে কী ধরনের প্রযুক্তিবিদ্যা ব্যবহার হয়। কৃষির কাজের ক্ষেত্রে কি করা হয়, তোমার হচ্ছে জমিতে লাঙল দেওয়া হবে, তারপর সেখানে বীজ বপন করা হবে, ফসল তোলা হবে, ফসল ঝাড়াই করা হবে, মাড়াই করা হবে, তারপর সেগুলো বাজারে যাবে বিক্রির জন্য। এই পুরো প্রসেসটা যদি মানুষ নিজের হাতে করে, সেটা বেশ সময় সাপেক্ষ। সেই কারণে ধীরে ধীরে প্রযুক্তির সাহায্যে যন্ত্র আবিষ্কার করা হয় এবং সেগুলোকে ব্যবহার করতে শুরু করা হয়। লোহা আবিষ্কার হয়, সেখান থেকে লাঙল ব্যবহার শুরু হয়। তারপর বলদ, ঘোড়া ব্যবহার করা হতো। তারপর ফসল কাটার যন্ত্র আবিষ্কার করা হয়। ধীরে ধীরে এগুলো আরও অত্যাধুনিক শুরু হয়। লাঙল দেওয়া, বীজ বপন করা, ফসল কাটার যন্ত্র, ফসল মাড়াই করার যন্ত্র, প্রচুর জিনিসপত্র সেই সময় আবিষ্কার করা হয়, যাতে মানুষ কম পরিশ্রম করে কম সময়ে বেশি ফসল তৈরি করতে পারে। কৃষিক্ষেত্রে বেশ কিছু এরকম আবিষ্কার করা হয়। যেমন 1150-এ ওয়াল্টার মিল তিনি আবিষ্কার করেন শস্য ঝাড়াই করার যন্ত্র, মানে গাছ থেকে শস্যগুলোকে আলাদা করার একটা যন্ত্র। আরেকজন ইংরেজ কৃষিবিদ চার্লস টাউনশেন্ড তিনি আবিষ্কার করেন বীজ বপনের নতুন একটা পদ্ধতি, মানে পরপর পরপর সেম ডিস্টেন্সে বীজ বপন করা যাবে, হাতে করে বীজ বপন করতে হবে না। ঘোড়ায় টানা সিড ড্রিল, একটা বীজ বপন যন্ত্র আবিষ্কার করা হয়।
এরপর ইংরেজ কৃষিবিদ রবার্ট বেকওয়েল, তিনি গবাদি মানে গরু ঘোড়ার মতো পশুপালনের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন। 1892 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন ফ্রোলিচ তিনি ট্রাক্টর আবিষ্কার করেন, যেটা কৃষিক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন আনে। প্রথম দিকে কৃষিকাজের জন্য শুধু গরু ব্যবহার করা হতো, বলদ। তার সাথে এরপর ধীরে ধীরে ঘোড়ার ব্যবহার শুরু হয়। ঘোড়ার মাধ্যমে যন্ত্রপাতি টেনে, ঘোড়ার শক্তি দিয়ে যন্ত্রপাতি টেনে সেখানে ড্রিল লাঙলের ব্যবহার করা শুরু হয়। জমিতে ঘোড়ায় টানা হ্যারো নামে লোহার ফ্রেমে কাটা লাগানো এক ধরনের মইয়ের ব্যবহার শুরু হয়। এটাও নিশ্চয়ই তোমরা দেখবে, গ্রামে যখন ফসল বীজ বপন করা হয় এক ধরনের যন্ত্র থাকে যেটা দিয়ে মাটিগুলো একসাথে সম পরিমাণে সমদূরত্বের মাটি খোঁড়া হয় এবং সেখানে বীজ বপন করা হয়। এই জিনিসগুলোর ব্যবহার শুরু হয়। আর ঘোড়া যাতে ভালো মতো চলতে ফিরতে পারে, ঘোড়ার খুঁড়ে লোহা বসানোর ব্যবস্থাও করা হয়। আবাদি জমিগুলোকে আরও উন্নত করার চেষ্টা করা হয়, কারণ প্রচুর জনসংখ্যা বাড়ছিল সারা পৃথিবী জুড়ে, ফলে স্বাভাবিক ফসলের যোগানও দরকার পড়ছিল বেশি করে। সেই কারণে বহু বন জঙ্গল পরিষ্কার করে সেখানে চাষবাসের ব্যবস্থা করা হয়। সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতেও বাঁধ দিয়ে চাষবাসের ব্যবস্থা করা হয়, না হলে সমুদ্রের জল তো লবণাক্ত, ওটা চাষের জমিতে ঢুকলে চাষের জমির ক্ষতি করবে। ফলে চাষের জমি যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য সেই জায়গাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, বাঁধ মানে ড্যাম দেওয়া হয়, পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে চাষাবাদ করা হতো। জমিতে জলসেচের ব্যবস্থা করার জন্য পাম্পিং প্রযুক্তিরও ব্যবহার করা হয়, না হলে যে সময় বৃষ্টি হবে না সেই সময় তো ফসল চাষ করা যাবে না। উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রেও জমির ক্ষেত্রে রোটেশন ব্যবস্থা চালু করা হয়। বিভিন্ন সময় যে সময়ে যে জমি যেরকমভাবে বৃষ্টিপাত হতো সেই অনুযায়ী বিভিন্ন ফসল বিভিন্ন সময় বিভিন্ন শস্য চাষ করা হতো। এগুলোকে রোটেশন পদ্ধতি বলা হয়। এইগুলো এত যন্ত্রপাতি ব্যবহার করার ফলে কি হয়, উৎপাদন বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণে কৃষি জমিতে ফসল ফলতে থাকে, ফলে প্রচুর জনসংখ্যার খাদ্য নিবারণের একটা ব্যবস্থা হয়। জিনিসপত্রের দামও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, মানে কৃষক যে সমস্ত ফসল ফলাচ্ছে সেগুলোর কদর বাড়ে, দাম বাড়ে, ফলে কৃষকের অবস্থার উন্নতি হয়। বহু চাষবাস হওয়ার ফলে কিছু উদ্বৃত্ত ফসলও থেকে যায়, সেগুলোকেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা পদ্ধতি শুরু হয়। বাণিজ্যের প্রসার ঘটে, যত উৎপাদন হবে তত বাণিজ্য বৃদ্ধি পাবে, শিল্পের ক্ষেত্রেও সেটা সাহায্য করবে। এরকম নানা রকমের কিন্তু সুবিধে মানুষ পেয়ে থাকে, কিন্তু তার সাথে সাথে অসুবিধেও পায়। কীরকম, প্রচুর পরিমাণে ফসল ফলানোর জন্য কৃষকদেরকে কাজ করানো হতো, প্রচুর পরিমাণে কৃষক নিয়োগ করা হতো, কিন্তু তাদের সেরকমভাবে টাকা দেওয়া হতো না, ফলে কৃষকদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি, তবে কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রচুর উন্নতি হয়। সামরিক ক্ষেত্রেও প্রচুর প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়। সামরিক ক্ষেত্রে বলতে যুদ্ধের কাজে প্রযুক্তিবিদ্যার ব্যবহার করা হয়। আমরা সবাই জানি এখনকার পৃথিবীর সমস্ত দেশের হাতে প্রচুর প্রচুর অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে ব্রহ্মোস হোক বা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে নানা ধরনের হাতিয়ার হোক, আণবিক বোমা, পারমাণবিক বোমা, পরমাণু শক্তিতে পৃথিবীর প্রতিটা দেশ আজকে শক্তিশালী। যে কোনো সময় যে কোনো দেশের যুদ্ধ লেগে গেলে প্রতিটা মুহূর্তে আমাদেরকে ভাবতে হয় যে অপর দেশ পরমাণু বোমা নিক্ষেপ করবে না তো, কারণ একটা পরমাণু বোমা নিক্ষেপ করা মানে একটা দেশের হয়তো দুটো শহর একসাথে ধ্বংস হয়ে যাওয়া। এই জিনিসগুলোও কিন্তু হয়েছে। যাই হোক, প্রথম যে কাজটা হয় প্রযুক্তিবিদ্যার ফলে বারুদ আবিষ্কার করা হয়। বারুদ নিশ্চয়ই বোঝো, যেগুলো তুবড়ি চরকিতে ব্যবহার করা হয় সেই বারুদ, যেগুলো আবার বোম বানানোর ক্ষেত্রে গুলি বানানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর এই বারুদ বানানো মানেই আরও বহু মানুষের প্রাণ সংশয় তৈরি হওয়া। অস্ত্রের দুটো দিক আছে ব্যবহারের, ভালো দিক, হ্যাঁ মানুষ যুদ্ধে জয় করতে পারে, মানুষের উন্নতি হতে পারে, দেশের ক্ষমতা বৃদ্ধি হতে পারে, কিন্তু প্রচুর প্রাণহানি ঘটে একটা যুদ্ধের ফলে, এটাও কিন্তু যুদ্ধের খুব খারাপ দিক। এর সাথে সাথে কামান তৈরি হয়, যুগোপযোগী নৌযানগুলো ব্যবহার করা হয়, সমুদ্রের জাহাজগুলোর ওপরে ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়, গোলন্দাজ বাহিনী তৈরি করা হয়, কামান তৈরি করা হয়। কামানও নিশ্চয়ই দেখে থাকবে, না দেখে থাকলে ইউনিভার্সিটিতে একটা কামান রাখা আছে, কখনো গেলে দেখবে। কামানের সাহায্যে কামান থেকে গোলা ছোড়া হতো, বারুদের গোলা, একটা গোলা ছুড়লে মোটামুটি একসাথে প্রায় 100-200 জন মানুষকে হত্যা করা যেত, এটাও কিন্তু প্রযুক্তিবিদ্যারই ব্যবহার। নৌযুদ্ধগুলো এর ফলে ভয়ঙ্কর হয়ে ওঠে, জাহাজ যত আবিষ্কার হতে থাকে, তৈরি হতে থাকে আধুনিক জাহাজ, তত যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে, নতুন নতুন দুর্গ নির্মাণ করা শুরু হয়ে যায়।
যদিও প্রথম দিকে এগুলো ইতালির ক্ষেত্রে বেশি ব্যবহার হতো, ইতালিতেই শুরু হয় প্রথমেই পদ্ধতিগুলো, নতুন নতুন আধুনিক দুর্গ। পরবর্তীতে আরও বিভিন্ন দেশগুলোতে এই দুর্গগুলো তৈরি করা শুরু হয়, যে দুর্গ থেকে ডাইরেক্ট শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেত, শত্রুর আক্রমণ প্রতিরোধ করা যেত। অস্ত্রশস্ত্রে ব্যাপক পরিবর্তন আসে, তরোয়াল, তীর, ধনুক এগুলো থেকে সরে যায়, এরা হারিয়ে যায়। বর্ষা ধীরে ধীরে হারিয়ে যায়। যদিও প্রথম দিকে যুদ্ধের ক্ষেত্রে মানুষ তীর, ধনুক, কুড়াল, তারপর কুঠার, বর্ষা এগুলো ব্যবহার করত। ধীরে ধীরে মানুষ এগুলো থেকে এগিয়ে আসে, মানুষ নিজের সুরক্ষার দিকেও নজর দেয়, মানুষ হেলমেট ব্যবহার করতে শুরু করে, শিরস্ত্রাণ যেটাকে আমরা বলি। তরোয়ালের আঘাত থেকে বাঁচার জন্য বুকে তারা ঢাল ব্যবহার করতে শুরু করে। হাতুড়ি চলে আসে যুদ্ধের ক্ষেত্রে, তারপর আসে পিস্তল, তারপর আসে নানা ধরনের বন্দুকের ব্যবহার। যত দিন এগিয়েছে তত নতুন নতুন মারণাস্ত্র তৈরি হয়েছে, যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়ে গেছে। দেশগুলো নিজেদের জনগণের সামাজিক জীবন বা অর্থনৈতিক জীবন উন্নতি করার বদলে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র অন্যান্য দেশ থেকে কিনতে শুরু করেছে, যেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে সমাজের পক্ষে, জনগণের পক্ষে ক্ষতিকর। উৎপাদন ব্যবস্থাতেও প্রচুর উন্নতি হয়। আগে মানুষ হাতে তাঁত বুনতো, যার দ্বারা হাত বা পায়ের দ্বারা মানুষ তাঁত বুনতো, দিয়ে শাড়ি জামা কাপড় তৈরি করতো। পরবর্তীতে এখানে বিশাল পরিবর্তন আসে, স্পিনিং হুইল ব্যবহার হয়। একজন সাধারণ তাঁতি হারগ্রিভস, একজন নাপিত ছিলেন আর্করাইট, গ্রাম্য যাজক ছিলেন কার্টরাইট। তারা নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করেন, যেমন হারগ্রিভসের তৈরি স্পিনিং জেনি, যেটা সুতো কাটার কাজে ব্যবহার হতো, কার্টরাইটের তৈরি করা বিভিন্ন যন্ত্রপাতি, আর্করাইটে তৈরি করা ওয়াটার ফ্রেম, এগুলো দিয়েও কিন্তু প্রচুর জিনিসপত্র তৈরি করা হতো, প্রচুর শাড়ি জামা কাপড় তৈরি করা হতো। জন কে, যিনি উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল তৈরি করেছিলেন, সেগুলো দিয়েও কিন্তু জামা কাপড় তৈরি করা অনেকটা সহজ হয়ে যায়। কারখানা ব্যবস্থায় উন্নতি হয়, কুটির শিল্পের ব্যবসার সাথে সাথে মানুষ ভারী ভারী যন্ত্রপাতি তৈরি করতেও শুরু করে, সেখানেও কিন্তু মানুষের বেশ উন্নতি হয়। খনিজ উত্তোলন শুরু হয়, নানা রকমের যন্ত্রপাতির সাহায্যে কয়লা, পেট্রোলিয়ামজাত জিনিসপত্রগুলো আবিষ্কার করা হয়। হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন, নিরাপত্তা বাতি, মানে খনিতে যখন মানুষ নামবে, খনির শ্রমিকেরা, তাদের যাতে অন্ধকারে অসুবিধা না হয়, পথ না হারিয়ে ফেলে, মৃত্যুমুখে না পড়ে যায়, তাদের জন্য হেলমেটের মধ্যে লাইট লাগানোর ব্যবস্থা করেন, যেটাকে সেফটি ল্যাম্প বলা হতো, যাতে খনিতে তাদের অসুবিধে না হয়, এগুলো আবিষ্কার হয়। তারপর বাষ্প শক্তি চালিত ইঞ্জিন তৈরি করেন জেমস ওয়াট। না হলে আগে হাতে, প্রথম দিকে তো ট্রেনের সামনে ঘোড়া বেঁধে ট্রেন টানা হতো, তারপর ধীরে ধীরে বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। আজকের দিনে যদি দাঁড়াই আমরা, তো দেখি আমরা ডিজেল চালিত ট্রেনগুলোও কিন্তু চলছে। পিচের রাস্তা তৈরি করেন জন ম্যাকাডাম। এই ধরনের উন্নতিগুলোও কিন্তু হয়। এগুলোর ফলে কি হয়, মানুষের শারীরিক পরিশ্রম কমে, সময় বাঁচে এবং প্রচুর জিনিস একই সাথে তৈরি করা যায়, এই সুবিধেগুলো হয়। জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রেও প্রচুর উন্নতি হয়, জাহাজে দূরবীন ব্যবহার করা শুরু হয়, যার ফলে বহু দূরত্ব থেকে নাবিকেরা দেখতে পারেন যে সামনে ঝড় আসছে কিনা, বা অন্য কোনো বিপদ আসছে কিনা, শত্রুর জাহাজ আক্রমণ করছে কিনা। তারও পরবর্তীতে ধরো সাবমেরিন তৈরি হয়, যুদ্ধ জাহাজ এক ধরনের, যেটা সমুদ্রের নিচেই থেকে যেত সম্পূর্ণ অংশ, শুধু তার একটা এই পেরিস্কোপের মতো অংশ উপরে ভাসমান থাকতো, যেটা দিয়ে দেখা যেত যা অন্য জাহাজের অগ্রগতি, সমুদ্রের গভীরতা, সমস্ত কিছু। এই ধরনের আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করেও কিন্তু যেমন পৃথিবী উন্নতি করেছে, সেরকম যুদ্ধের সম্ভাবনাও বাড়িয়ে তুলেছে। জাহাজ নির্মাণে উন্নতির সাথে সাথে ইংল্যান্ডেও প্রচুর পরিমাণে ভারী যুদ্ধ জাহাজ, প্রায় 2-3 তলা 5 তলা হাইটের মতো উঁচু উঁচু জাহাজগুলো তৈরি করা হয়, যেগুলোর দ্বারা যুদ্ধ জাহাজ তৈরি করা হয়। এমন জাহাজও তৈরি করা হয় যে জাহাজের মধ্যে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, মানে প্লেন এসে নামতে পারবে, আবার প্লেন সেখান থেকে উঠতে পারবে। এই জিনিসগুলো ব্যবহার করা হয় এবার আবিষ্কার করা হয়, আর এগুলোর ফলে যুদ্ধগুলো আরও বেশি সহজ হয়ে যায় মানুষের কাছে। বড় বড় শক্তিশালী দেশ, আর্থিকভাবে উন্নত দেশ, তারা প্রচুর যুদ্ধাস্ত্র তৈরি করে। আমেরিকা, রাশিয়া, চীন, এদের মতো দেশ প্রচুর যুদ্ধাস্ত্র তৈরি করে, এবং বাকি দেশগুলো এদের থেকে ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুটো দিক আছে, প্রযুক্তিবিদ্যার যেমন ভালো দিক আছে, খারাপ দিকগুলোও কিন্তু প্রচুর রয়েছে। আবার ধরো ছোট ছোট যন্ত্রপাতিগুলোও তৈরি হতে থাকে, যেগুলো দিয়ে রাস্তাঘাট তৈরি করা যায়, রুটি তৈরি করা যায়, এরকম রুটি তৈরির যন্ত্র, রাস্তাঘাট তৈরি করার যন্ত্র, সেগুলোও আবিষ্কার করা হয়। তারপর ধরো ঘড়ি তৈরি করা হয়, জল ঘড়ি তৈরি করা হয়, সূর্য ঘড়ি তৈরি করা হয়, সমস্ত কিছু যেগুলো দিয়ে মানুষ নিজেদের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে পারে।
চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আসে, নানা ধরনের অপারেশান বা সার্জারি, যেগুলোকে আমরা শল্য চিকিৎসা বলি বাংলায়, সেগুলো যাতে মানুষ ভালোভাবে করতে পারে সেগুলোর যন্ত্রপাতি আবিষ্কার করা হয়। রক্তপাত বন্ধ করার জন্য যন্ত্র তৈরি করা হয়, ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জগুলো তৈরি করা হয়, মানুষের হার্টবিট মাপার যন্ত্র তৈরি হয়, মানুষের পালস মাপার যন্ত্র তৈরি হয়। প্রতিটা জিনিস কিন্তু মানুষের তৈরি করে ফেলে মানুষ, চিকিৎসা শাস্ত্রেও যাতে উন্নতি আসে সেই জন্য। না হলে মানুষের গড় আয়ু, বেঁচে থাকার আয়ু অনেকটা কমে যেত। এখন চিকিৎসা শাস্ত্র উন্নত হওয়ার ফলে মানুষের কিন্তু গড় আয়ু অনেকটা বেড়ে গেছে। এই ধরনের উন্নতিগুলোও কিন্তু এই প্রযুক্তিবিদ্যার ফলে হয়েছে। ফলে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি ব্যবহার করার সুফল যদি আমরা দেখি, সেটা যদি হয় যে মানুষের শারীরিক পরিশ্রম কমে গেছে বা মানুষের ধরো মানে সময় বেঁচে যাচ্ছে, তাহলে এটার উল্টো দিকটাও দেখতে হবে। উল্টো দিক কীরকম? মানুষ কাজ হারাচ্ছে। আগে যে কাজগুলো মানুষ হাতে করতো সেগুলোর জন্য মানুষের প্রয়োজন হতো, তারা কাজ পেত। কিন্তু এখন যেহেতু সব জিনিসই ওই যন্ত্রের সাহায্যে হচ্ছে, মেশিনের সাহায্যে হচ্ছে, ফলে মানুষের কিন্তু কাজ হারাচ্ছে। শ্রমিকের সংখ্যা, শ্রমিকের কাজ ধীরে ধীরে পৃথিবীতে কমে যাচ্ছে। ফলে এগুলোও কিন্তু প্রচণ্ড ক্ষতিকর দিক। প্রতিটা জিনিসেরই উন্নতি যত আমরা করব, তার খারাপ দিকগুলোও আমাদেরকেই ভোগ করতে হবে। ফলে বিজ্ঞান, প্রযুক্তি, এগুলোর যত উন্নতি ফল আমরা ভোগ করছি, এগুলোর খারাপের ফলগুলো আমাদেরকেই কিন্তু ভোগ করতে হচ্ছে।